দর্শক, বাংলাদেশের আশা ভরসা ছিল বাংলাদেশ তাদের ওয়ানডে সিরিজের মতো করে টি-20 সিরিজটাও তাদের নিজেদের করে নেবে, কিন্তু প্রথম 2 ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু সিরিজ থেকে ছিটকে পড়েছে। অস্ট্রেলিয়া তাদের সিরিজ নিজেদের করে নিয়েছে এবং আমরা আজকে কথা বলবো বাংলাদেশের এই যে টি-20 সিরিজের যে হার এবং এই প্রথম 2 ম্যাচে যে বাংলাদেশের ব্যর্থতা, সেটা নিয়ে কথা বলতে চাই প্রতীক ভাইয়ের সাথে। প্রতীক ভাই, বাংলাদেশের অ্যাকচুয়ালি যে হারের কারণ, এটা সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, 2 ম্যাচে হার, পরপর 2 ম্যাচে, রিজনটা কি ছিল? প্রথম ম্যাচ তো রেকলেস ব্যাটিং, এটা নিয়ে তো কথা হয়েছে আসলে, কিন্তু লাস্ট যে টি-20টা আমরা হারলাম, এখানে আসলে কারণের অভাব নেই। আপনি আসলে অনেকগুলো কারণই দেখতে পারবেন। ফার্স্ট অফ অল আমি যদি বোলিংয়ে আসি, আমি যদি আব্দুল গাফার সাকলাইনের বোলিং স্পেলটা দেখি, 4 ওভার বোলিং করে উনি 53 রান দিয়েছেন, বিনিময়ে একটি মাত্র উইকেট। রিশাদ হোসেন 4 ওভার বোলিং করে 46 রান দিয়েছেন। এই দুইজন যদি তাদের রানটা আমরা অ্যাকুমুলেট করে 8 ওভার বোলিং করে 99 রান দিয়েছেন। তো আপনার দুইজন বোলার যখন 8 ওভার বোলিং করে 99 রান দেবে, আপনি তখন ম্যাচে অনেকটা ব্যাকফুটে চলে যাবেন। মোর ওভার উইকেটে কিন্তু আসলে সাজেশন ছিল যে এখানে কোথায় বোলিং করলে আপনি ইফেক্টিভ হবেন, সেই প্ল্যানটাও আমরা এক্সিকিউট করতে দেখিনি। আব্দুল গাফার সাকলাইনকে আমরা কন্টিনিউসলি স্লটে বল করতে দেখেছি। ইভেন রিশাদ হোসেনকে ম্যাট রেনশা 1 ওভারে যখন 3টা 6 মারলেন, প্রথম বলটা ফুলিশ লেন্থে ফেলার পরও উনি পরবর্তী 2টো বলে একই জায়গায় ফেলেছে এবং ব্যাটারকে আসলে ইনভাইট করেছেন যে হিট করতে। কিন্তু টি-20তে যখন আপনি আসলে একটা বলে হিট করবে ব্যাটার, আপনাকে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাওয়া উচিত। অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাট বলগুলো যদি ফেলা হয়, লেনটার একটু খাটো করে দেওয়া হয়, যেটা রিশাদ হোসেন ওভারে লাস্টের 2টো বল করেছেন, সেখান থেকে কিন্তু উনি রেজাল্ট পেয়েছেন, সিঙ্গেলস এবং ডাবলসে রান এসেছে। সো বোলিংয়ের ক্ষেত্রে লেন সিলেকশন আমার মনে হয় এটা বাংলাদেশকে খুব তীব্রভাবে ভুগিয়েছে। আর যদি আমরা আসি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে আমি 2 ইনিংসের কথা না বললেই না। ওয়ান্স এগেইন আব্দুল গাফার সাকলাইন 11 বলে 13 রান এবং শামীম হোসেন পাটোয়ারি 8 বলে 7 রান। এই দুজন মিলে আপনার 19 বলে মাত্র 20টা রান সংগ্রহ করেছেন, যখন আমাদের রিকোয়ার্ড রেট অ্যারাউন্ড 9.5 রানস পার ওভার। স্লগে বরঞ্চ কালকে আমাদের ইনিশিয়াল আস্কিং রেটের চেয়ে কিন্তু ওই পয়েন্ট অফ টাইমে আস্কিং রেট কম ছিল। 11-12 করে আমরা রান, কজ আমরা প্রথম 13 ওভারে 130 রান করেছিলাম, সে 7 ওভারে আমাদের 65-67 এরকম রান লাগতো। সেখান থেকে ম্যাচ আপনি হারলেন এবং এই 2টো ইনিংস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই হারের ক্ষেত্রে। অ্যালং উইথ তাওহিদ হৃদয়ের ইনিংসটা ইনিশিয়ালি একটা পর্যায়ের বোধ হয় 16 বলে 17 বা 17 বলে 18 এরকম রান ছিল। সেইখান থেকে লাস্টে যখন আমরা ম্যাচ থেকে অনেকটা বেরিয়ে গেছি, কিছু বাউন্ডারি উনি হিট করতে পেরেছেন। সো তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি অ্যান্ড আব্দুল গাফার সাকলাইন, তাদের ব্যাটিং পারফরমেন্সটাও একটা বড় কারণ। আমরা অনেকে বলছি যে সৌম্য সরকারকে কেন আসলে স্কোয়াডে নেওয়া হয়েছে, বাট আমার মনে হয় প্রথম ম্যাচটা বাদ দিলে গতকালকে কিন্তু উনি আসলে ভালো খেলেছেন। ইভেন জাম্পার যে মোমেন্টামটা কিন্তু ক্যারি করেছেন, বল নষ্ট করেননি, যতক্ষণ থেকেছেন রান স্কোর করেছেন এবং ইন্টেন্ট ছিল। তো সেই জায়গা থেকে সৌম্য সরকারের ইনিংসটা আমার কালকে ওকে মনে হয়েছে, সময় যেটা ডিমান্ড করে সেটা করেছেন। বাট হৃদয়, সাকলাইন অ্যান্ড শামীম হোসেন পাটোয়ারি, এই 3 জনকে আসলে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সাথে সাথে টিম ম্যানেজমেন্ট কি বুঝে আব্দুল গাফার সাকলাইনকে এত ওপরে ব্যাট করাচ্ছেন, আমার এটা তার সাথে একটু আনফেয়ার করা হচ্ছে। আসলে যে রোলটি প্লে করে ইউজড না। আপনি কি দেখবেন যে ঘরোয়া ক্রিকেটে আব্দুল গাফার সাকলাইন এত উপরে ব্যাট করছে না, যে কারণে ঘরোয়া ক্রিকেটে এত উপরে ব্যাট করছে না, হোয়াই ইন্টারন্যাশনাল সার্কিটে কেরিয়ারের এত শুরুতে আপনি তাকে দিচ্ছেন, যেখানে রিশাদ হোসেনের মতো হিটার কিন্তু ছিলেন কালকে, নাসুম আহমেদ ছিলেন। আমার মনে হয় তারা অ্যাজ এ ব্যাটার অ্যাট্রিবিউটস তাদের আব্দুল গাফার সাকলাইনের চেয়ে এবং ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স তারা। হ্যাঁ, এবং আব্দুল গাফার সাকলাইনের বিষয়টা শুধু এখানে না, আপনি দেখবেন যে ইমার্জিং এশিয়া কাপ ফাইনালে সুপার ওভারে তাকে ব্যাট করতে পাঠানো হয়, যেখানে আমাদের ন্যাশনাল টিমে বেশ কিছু হিটার ছিল, মানে ইমার্জিং টিম যেটা ছিল ওটা তো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচই ছিল। সো এই যে 2টো জায়গা, ধরেন কালকের ম্যাচটা এবং ইমার্জিং এশিয়া কাপের ফাইনালটা, 2টো জায়গায় আব্দুল গাফার সাকলাইনকে ভুলভাবে ইউটিলাইজ করার জন্য আমাদের কিন্তু আসলে ম্যাচটা খোয়াতে হয়েছে। তো টিম ম্যানেজমেন্টেরও আসলে সিদ্ধান্ত নিতে হবে যে প্লেয়ারের অ্যাট্রিবিউট অনুযায়ী সেই যেই রোলে খেলতে অভ্যস্ত তাকে সেটা দেওয়া। আরেকটা জায়গা বলবো, আব্দুল গাফার সাকলাইন নতুন বলে বল করছে। আমরা তাকে ঘরোয়া ক্রিকেটে কিন্তু নতুন বলে বল করতে দেখি, পুরনো বলে বা ডেথ ওভারসে তাকে বল করতে দেখি। সো আমার মনে হয় ওভারঅল টিম ম্যানেজমেন্টের থিঙ্কিং এর অনেক জায়গা রয়েছে, এটা তাদের দেখতে হবে। আমরা যদি একটু ম্যাচের ফেজ বাই ফেজ অ্যানালাইসিসে আসি, বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লে বোলিং ইনিংসে বলি, ব্যাটিং ইনিংসে বলি, 2টো ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল। অস্ট্রেলিয়ার প্রথম 6 ওভারে করেছিল 44 রান 3 উইকেট, বাংলাদেশ সেখানে 72 1 উইকেটে ছিল। সেখান থেকে আমরা ম্যাচটা ক্লোজ আউট করতে পারিনি। মিডল ওভার্স আমরা খুব বাজে বোলিং করেছি, আমরা 110 রান দিয়েছি মিডল ওভার্সে, সেখানে বাংলাদেশ রান করেছে মাত্র 80।
সো মিডল ওভার্স ব্যাটিং আমরা কিন্তু বোথ দ্য ম্যাচেসই কিন্তু আমাদের এটা একটা ঘাটতির জায়গা ছিল। ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ মিলে মোটামুটি ব্যালেন্সে ছিল যদি লাস্টের 5 ওভারের কথা চিন্তা করি। হ্যাঁ, লাস্টের 5 ওভারে সত্যি কথা বলতে গেলে মোস্তাফিজুর রহমান এরকম এক্সপেন্সিভ থাকেন না, কালকে 17টা রান দিলেন, Exactly. ওটাও কিন্তু একটা হারের কারণ আমরা বলতে পারি। আমি বললাম সেটা যে অনেকগুলো কারণ আসলে কালকের ম্যাচটা যে মানে কত জায়গায় আমাদের ভুল হয়েছে। আমরা যদি ডট বল পার্সেন্টেজ দেখি আমরা 35% বল ডট খেলেছি টি-20 ক্রিকেটে মোট বলের, সো এটাও একটা কনসার্নের জায়গা। মিডল ওভার্স আমরা খুব বাউন্ডারি ডিপেন্ডেন্ট ক্রিকেট খেলছি, স্ট্রাইক রোটেট করতে পারছি না। আপনি সাইফ হাসানকে দেখবেন, আপনি শাইম হোসেন পাটোয়ারিকে দেখবেন, তারা কালকে স্ট্রাইক রোটেট করতে অনেক স্ট্রাগল করেছে। সো অনেক জায়গায় কাজের করে রয়েছে, এখন লাস্ট টি-20তে যতটুকু রেকটিফাই করা যায় এটাই বিষয়।